ছেউরিয়ায় বাউল সম্রাট লালন ফকিরের আখড়াবাড়ির পরে এই মুন্সিগঞ্জের সিরাজদিখানে যে লালনের ধাম পদ্মহেম ধাম, হুম। এটা কিভাবে শুরু করেছিলেন, কবে থেকে? আমি আসলে ফটোগ্রাফি নিয়ে আমি অনার্স করছিলাম আর কি পাঠশালায় অনার্সের সময়, অনার্সের শেষের দিকে। ফটোগ্রাফি তো একটা ফিলোসফি। তো আমার ক্লাসের বন্ধুরা কুষ্টিয়ায় যাবে। কুষ্টিয়ায় কেন যাবে জিজ্ঞেস করলাম, ওরা আলোচনা করতেছে কুষ্টিয়ায় যাবে। তো ওইখানে বলা হচ্ছে যে লালন সাঁইজি তিরোদান দিবসে যাব। লালন সাঁইজি তিরোদান দিবস কি, লালন কি? আমি তখন লালন সম্পর্ক জানি না, তিরোদান দিবস সম্পর্ক জানি না। 2003-এর কথা বলছি। তারপরে আমি বললাম যে আমিও যাবো ওদের সাথে। আমিরুল রাজীব ওরা আমার বন্ধু, ক্লাসমেট। তারপরে আমি ওদের সাথে চলে গেলাম হচ্ছে কুষ্টিয়ায়। 3 দিন পরে কুষ্টিয়ায় গিয়ে প্রথম ঢুকেই আমি অনেক লোকজন দেখছি গান গাচ্ছে, সাইজির গান করছে। তাহলে আমি ঢুকে গেলাম, ওই ছেউরিয়ায় ঢুকে একটা কোনায় দেখলাম অনেকগুলো মানুষ জটলা হয়ে বসা, মানে একজন মানুষকে ঘিরে। সে একজন মানুষটা হচ্ছে প্রবীণ, এবং তখন তো বুঝি না সাধক কি কি, তখন উনি গান করছে মানে সবার সামনে। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অজানারে জানা, যার আপন খবর আপনার হয় না। আমি বললাম যে এত সুন্দর কথা, মানে নিজেকে চেনার জন্য। সাইজি বলতেছে তোমাকে চিনো, তোমাকে চিনো, ওইখানে চিনো। তখন আমার ওই যে অনেক বড় বড় বিজ্ঞানীদের, অনেক বড় বড় দার্শনিকদের কথা মনে হয়। সক্রেটিস বলছে নো দাই সেলফ, কিন্তু লালন ফকির এই অঞ্চলে বললো, তখন আমি প্রথম এই গানটা শুনি, ও যার আপন খবর আপনার হয় না। তখন আমার কানের ভিতরে বাজতে থাকে, গানটা করতেছে। আমার বন্ধুরা আসা বললো চলো আমরা অন্য দিকে যাই। তখন আমরা কালীগঙ্গা নদীর পাড়ের দিকে গেলাম। কালীগঙ্গা নদীর পাড়ের দিকে গেলাম। কালীগঙ্গায় গিয়ে অনেক সাধুরা গান গাচ্ছে, ওইখানে পরিবেশ, গানের পরিবেশ, সব জায়গার থেকে শব্দ আসতেছে গানের, খুব ভালো লাগছে। তো আমরা 3 দিন ছিলাম ওইখানে থেকেই বসে আমাকে, এটা তো আমার এইখানেও করা যায়। যে মুন্সিগঞ্জে যে আমাদের দোসরপাড়া এই গ্রাম, তো দোসরপাড়ায় সিরাজদিখানে আমাদের এরকম একটা আখড়া করা যায়। 3 দিকে এই কোনো গাছ ছিল না, শুধু এই বট গাছটা ছোট ছিল। আমি পরে মাটি ফেলে এটাকে আস্তে 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 শিকড় বড় করার সাহায্য করলাম। পরে 9টা বট গাছ লাগাইছি। পরে 2003 ওইখান থেকে এসে আমি এইখানে সোজাসুজি চলে আসি, চারোদিকে ঘুরি নদীর পাড়ে। এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। তো নদীর পাড়টা লালন ফকিরের যে বাণী এবং প্রকৃতি, মানে লালন ফকির নিজে তো একটা প্রকৃতি। লালন ফকির জল, লালন ফকির পড়শি, লালন ফকির আশ্রয়নগর, লালন ফকির আমার প্রতিবেশী, আপন সত্তা। আমার তখন ওইগুলো মনে হইল। তখন এই যে জলের মধ্যে, যে জলের চারিদিকে যে একটা আঁকড়া হইতে পারে, তখন ওই একটা ফটোগ্রাফির কম্পোজিশন চিন্তা করলাম। তখনই চিন্তা করলাম যে এটা একতারার আদলে তৈরি হতে পারে, একতারার আদল তৈরি হতে পারে। আমাদের প্রথমে একতারা আছে ওইখানে, ওই যে 2টা একতারা, ওইখানে একতারা, এই যে পৃথিবীর সবচেয়ে বড় একতারা হচ্ছে এটা। তো এই যে তখন থেকে যে না আমি এইভাবে করবো। তারপর 2005-এ আবার বন্ধুদের, আমার রাজীবকে বললাম যে আমি যেতে চাই। তারপরে আমি বললাম যে না, ও বলে যাওয়া লাগবে না, তুই আগে ছোট একটা সাধু লালন গীতির আসর কর। তখন আমার বাড়িতে, মাদ্দর বাড়িতে লালন গীতির আসর করলাম 2005-এ করে। তারপরে বললাম যে না, ওই সাধুগুরুই লাগবে আমার, যারা ওইখানে গান করে। তখন 2005-এ ওরে বললাম, 6-এ ও আমাকে পাঠাইলো, রাজীব আর হচ্ছে জাহিদ ভাই পাঠাইলো কুষ্টিয়ায়। রেজা নামে একজন ফকির আছে, সে আমাদের নিয়ে গেল হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর থানায় প্রাকপুর গ্রামে, খলিশাকুন্ডি না, প্রাকপুর গ্রামে গেল। প্রাকপুর গ্রামে গিয়ে দেখি যে এই সাইজির, মানে যে প্রাকপুর গ্রামে ঢুকছি, ঢুকার সাথে সাথে দেখি যে একটা বড় একটা বাড়ি, 2 দিকে পুকুর, একজন সাদা ড্রেস পরে, একজন বড় চুল, মাঝখানে গিট্টি দেওয়া, দাড়িতে গিট্টি দেওয়া একজন মানে সাধু আসতেছে। তখন সাধুটা কিছুটা বুঝি, সাধু আসতেছে। তো রেজা ভাই আমাকে নিয়ে গেল পাশে গিয়ে পরিচয় করাইলো যে সাইজি, জয়গুরু সাইজি। তখন আমিও জয়গুরু দিই, মানে উনি জয়গুরুটা বুঝলেন? হ্যাঁ, তখন জয়গুরুটা বুঝলাম। এবং ওরাও যে মানে রেজা ভাই যে জয়গুরু যেভাবে দিচ্ছে, আমি তাকে সেভাবে ফলো করছি, জয়গুরু দিলাম। তারপরে ভিতরে নিয়ে গেল। আমি তখন সাইজিকে বললাম যে সাইজি, মানে সাইজি কথাটাও তখন আমি আস্তে আস্তে রপ্ত করলাম যে সাইজি কাকে, প্রবীণ সাধক, যে লালনের পথে, লালনপন্থীর যে সাধক প্রবীণ, তাকে সাইজি বলা হয় আর কি। যে সর্বোচ্চ একটা জায়গায়, যেটা আপনার থেকেও কিন্তু আমি শিখছি, যে মানে রিজভি ভাই আপনার
যে লেখা, ওইখান থেকে আপনার সাথে কথা বলে পরে এগুলো জানলাম আরও ডিটেলস। তখন সাইজিকে বললাম যে সাইজি, আমি তো আপনাকে 2 বছর যাবত খুঁজতেছিলাম, আমি ওনাকে দেখে এত আনন্দ লাগলো আমার, মানে তখন সাইজিকে বললাম, সাইজি আমি খুঁজতেছিলাম, আসো বাবাজি ভিতরে আসো। গিয়ে বসলাম, আলোচনা করলাম। তারপরে 2006-এ সাইজি বললো যে খিলকাধারী সাধুগুরু লাগবে। তখন সাইজি সহ আমরা খিলকাধারী সাধুগুরুদের নিয়ে আসলাম। খিলকাধারী সাধুগুরুকে নিয়ে আসার পরে সাইজিকে বললাম, ভাবারে সাধু সঙ্গ তো অনেক কঠিন জিনিস, আমি এটার ছেলে মানুষের মতো কিছুটা মনে করলাম। তখন আমি সাইজি পারবো, ঠিক আছে, খিলকাধারী সাধুগুরু লাগবে, বাউল লাগবে, ওদেরকে নিয়ে যেতে হবে, খেলাফতদারি সাধুগুরু। তখন খেলাফতদারি সাধুগুরু কি এটাও জানি না, হ্যাঁ, খিলকাধারী সাধুগুরু। তখন আমি বলি, সাইজি আপনি যেভাবে ডিরেকশন দেবেন সেভাবে করবো। তখন 2006-এ প্রথম এখানে সাধুসঙ্গ শুরু 2006 ছোটো করে আসর করেছিলাম প্রায় 19 বছর আমাদের এই পদ্মহেমধাম। তখন গান শুনি অনেক, তখন সাইজির গান, প্রচুর গান শুনি। তখন সাইজির একটা গান এত ভালো লাগলো, যে জন পদ্মহেম সরোবরে যায়, অটলয় মূল্য নিধি, অটলয় মূল্য নিধি, অনায়াসে পায়, যে জন পদ্মহেম সরোবরে যায়। তারপরে এইটা হচ্ছে বটগাছতলা, এইটাকে দিলাম হচ্ছে লালন শাহী বটতলা। পদ্মহেমধাম লালন শাহী বটতলা, এই স্টেজটা হয় বটতলায়। 2006-এ শুরু করলাম। শুরু করার পরে 2007-এর 8-এর দিকে আমি তো আবার দাদা গুরুকে চিনি না, সাইজির যে গুরু, আমার গুরুর যে গুরু, তো সাইজি বললো যে এবারে সাধুর সঙ্গে আমার গুরুকে নিয়ে যাবো। তখন আমি আরেকটু বললাম, আচ্ছা আপনারও গুরু আছে তাহলে। তারপরে ওই লবান শাহ, মানে বড় আব্দুর রব ফকির, উনি আসলো 2007-এ 8-এ দুইবারই আসছে। আসার পরে তখন ওনাকে উনি আসলো, আসার পরে আমাকে ধরে হেঁটে হেঁটে বলতেছে যে এইটা তো সেই জায়গা। তখন গাছ এগুলো নাই, একদম ইয়ের মতো পানি আছে, আর পুরো মরুভূমির মতো, কোনো গাছ নাই। তখন উনি দেখে বলে যে এটা সেই জায়গা যেইটায় সাইজির আইন প্রতিষ্ঠিত হবে। সাইজির আইন, এই কথাটা না আবার আমাকে নাড়া দিল, সাইজির আইন, এটা আইন কি, সাইজির আবার আইন কি। তখন হাঁটতে হাঁটতে আমাকে, যে আপনি যখন আমাকে নিয়ে হাঁটতেছেন এরকম উনি হাঁটতেছে, গল্প করতেছে, এটা সেই জায়গা, তোকে শক্ত হয়ে দাঁড়াইতে হবে, ঝড় তুফান আসবে অনেক। তারপরের বছর থেকে ধরেন মানুষ বিভিন্ন কথা বলা শুরু করলো। মানে আমাদের দেশে মানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করা সহজ, মন্দির এগুলো প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু লালনের গানের, সাইজির বাণীর একটা আশ্রম, আখড়াবাড়ি করা খুব কঠিন, সহজ পদ ও মতের জায়গা প্রতিষ্ঠা করা খুব কঠিন। তখনই ওই যে আমি দাদা গুরুর কথা আমার যে কানে এনে মন পড়লো, হ্যাঁ, অনেকে বংশের কিছু লোক, তারপরে গ্রামের কিছু লোক, আশেপাশের লোক, তারপরে এই মানুষগুলো এগুলো বলা শুরু করলো। করার পরে আমার খুব খারাপ লাগলো, মন খুব খারাপ। তারপরে তাদের রূপ চেহারা, আমি কিন্তু তাদের রূপ চেহারা দেখি তাদের প্রেমে পড়েছিলাম। তাদের চুলে গিট্টু দেওয়া, দাড়িতে গিট্টু দেওয়া, এত স্টাইল, তাদের ড্রেস পরা, এত স্টাইল, এত ভালো লাগলো। এটা পরে এখন আমি জানি যে লালন সাইজি, আপনিও বলছেন যে লালন সাইজির যে ড্রেস, লালন সাইজি নিজে তৈরি করেছেন, এবং সে তার ভক্তদের নিয়ম একটা চালু করে দিয়েছেন যে আদি সাধুসঙ্গ যেগুলো হবে সেগুলোর রূপ কী হবে। তো এই যে ড্রেসটা, এটা রবীন্দ্রনাথ পর্যন্ত লালন সাইজির ড্রেস পরলো পরে শেষে এসে। সাইজির যে খিলকা, যে লম্বা খিলকা, রবীন্দ্রনাথ পর্যন্ত এই লালন সাইজির ড্রেস ফলো করা শুরু করলো। রবীন্দ্রনাথও বাউল হওয়ার চেষ্টা করলেন, হ্যাঁ, রবীন্দ্র বাউল হওয়ার চেষ্টা করলেন তখন আস্তে আস্তে এই যে বুঝলাম এটা উঠাই দিবে অনেকে, এই আখড়া লালনের এখানে রাখবে না। এটা বাজার ছিল, তো অনেকের জমি ছিল, এই জমিগুলো আবার সরকারকে দান করে দিছে। কিন্তু এটা নদী ছিল তার আগে, 100-200 বছর আগে এটা এইখানেই নদীটা ছিল। তারপরে নদী হওয়ার পরে অনেকে দখল করে আবার তাদের নামে আনছে। এইটা আবার বাজার হইলো, বাজার হওয়ার পরে এইটা আবার যাদের জমি ছিল আর আবার বাজারের নামে লিখে দিয়েছে, তার মানে সরকারি হয়ে গেছে। এইটা খাস, এই খাসের উপরে আমি তখনও জানি না এটা খাস নাকি। আমার কথা হচ্ছে লালনের আখড়া তৈরি করছি, গাছ রোপণ করি। তখন অনেক গাছ, আমি যেখানে গাছ, ছোট ছোট গাছ লাগাই, ছোট গাছ থাকে না, কেন থাকে না, লোকজন ছিঁড়ে ফেলে দেয়,
মনে করেন একবার 40,000 টাকার গাছ আর ছোট ছোট 2 ফিট 1 ফিট 3 ফিট, কোনো গাছ এক সপ্তাহ পরে দেখি নাই, মানে মারা গেছে, আবার কেউ ছিঁড়ে টিড়ে ফেলে গেছে। তখন আমি কি করলাম যে না, এখানে ওই রকম গাছ লাগানো যাবে না, বড় গাছ লাগাইতে হবে 6 ফিট 7 ফিটে। খুঁজতে খুঁজতে আগারগাঁয়ে সাভারে গেলাম, ওইখানে দেখি বড় বড় বট গাছ বিক্রি করে, বড় বড় কৃষ্ণচূড়া বিক্রি করে, এক একটা গাছের দাম 3 থেকে 4,000 টাকা করে। তখন আমি লাখ লাখ টাকার গাছ একবারে কিনে এনে লাগানো শুরু করলাম। লোকজন এসে বলে এত বড় গাছ করতে হইলো, মানে বড় 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 2 বছর পরের থেকে হেভি। এখানে মাটি এত উর্বর, মাটি অনেক সুন্দর, মানে মুন্সিগঞ্জের বিক্রমপুরের মাটির উর্বরতা অনেক বেশি, 5 ফসল হয়, 6টা ফসল পর্যন্ত হয়। তো গাছ যখন রোপণ তর করে বড় হওয়া শুরু করলো, এই যে আখড়ার একটা মানে পদ্মেম ধামের একটা রূপ তৈরি হলো, তখন আস্তে আস্তে একতারা গেট করা শুরু করলাম, একতারা ঘর বানানো শুরু করলাম। যে একতারা সাইজিতে একতারা, যেমন কুষ্টিয়ায় গেলে আমার খুব খারাপ লাগে যে সাইজির মাজারের স্ট্রাকচারটা এইরকম নকল না হয়ে একটা একতারা দিয়ে স্ট্রাকচার হতে পারতো, একতারার নিচে সাইজি কমে আছে, যেটা আপনি চৌতলা হইতে পারে, চৌচালা, যেটা আপনি রিজভি ভাই আপনিও আন্দোলন করছেন ওইখানে, যে সাইজির সাদা ড্রেস পরতেন, খিলকাটা তার ওই গিলাফটা তার সাদাই হওয়া উচিত, কিন্তু গিলাফটা একটি ধর্মীয় আবরণ দিয়ে ঢেকে দেয়। সাইজি তো ধর্মীয় আবরণে না, সাইজি সব ধর্ম থেকে কথাগুলো বলছেন। লালন সাইজি হচ্ছে মানে এইরকম। তখন সাইজি সম্পর্কে জানতে থাকলাম, আরও পড়তে থাকলাম। তারপরে ভাবলাম যেটা এটা আমাদের গবেষণা কেন্দ্র একটা আখড়াবাড়ি হোক, যেটা লাইব্রেরি থাকবে, যেখানে লালন তীর্থস্থান হবে, লালনের তৃতীয় তীর্থস্থান এটা হবে। প্রথম তো পূর্ণ স্থান হচ্ছে কুষ্টিয়াটা এত সুন্দর পরিবেশে ছিল 20-50 বছর আগে, 3 দিকে নদী ছিল, ওই নদীর জোয়ার ভাটা নেই, বন্ধ করে দিল। তো লালন ফকির থাকা অবস্থায় এটা করতে পারে নাই, সাইজি যখন চলে গেল তার ভক্তরা আমরা এটা করতে পারলাম না। এখন এইখানে অনেক ইট ভাটা করতে চাইছিল অনেকে, আমরা এখানে দেই নাই, অনেক আন্দোলন করছি, গ্রামের অনেক মানুষ আমাদের সাথে যুক্ত ছিল, আপনাদের মতো ঢাকার মানুষ, আমার বড় ভাই, সাংবাদিকরা, বিশেষ করে প্রশাসন, মুন্সিগঞ্জের প্রশাসন, জেলা প্রশাসকরা অনেক সহযোগিতা করছে, যে প্রশাসনের মানে কেউ যাতে এটা ডিস্টার্ব না করতে পারে। আমি যখন ঘর উঠাই ওই সময় অনেক হুমকি আসে, একটা ঘর উঠাইতে গেলে আবার 3 দিন ঘুমাইতে পারতাম না, 4 দিন ঘুম হইতো না। একতারা ঘর, এটা 18 বছর একটা ঘর, এই যে এখানে একতারা ঘর করছি একটা, এই ঘরটার জন্য 18 বছর সাধু অপেক্ষা করছি যে এই ঘরটা কবে রেডি করবা একতারা ঘরে। আস্তে 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 তারপরে এই ঘরটা কিনে একতারা ঘর। এইরকম যখন একটা স্ট্রাকচার তৈরি করি, তখন আমি 2 দিন 3 দিন 5 দিন ঘুম নাই, টাকা জোগাড় করা, আমি ফটোগ্রাফি করে টাকা জোগাড় করে, কেউ হয়তো 10,000 টাকা দিলে আমি 20,000 টাকা ভরে, ওইভাবে আস্তে 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 প্রায় 19 বছর পর একটা পূর্ণাঙ্গ একটা সাধু সঙ্গের বা লালন সাইজির একটা আখড়াবাড়ি, প্রকৃতির পরিবেশে, গাছপালার নিচে। এখানে ওই রকম স্ট্রাকচার করবো না যেটা হচ্ছে দেখতে বেমানান হয়, বিল্ডিংও যদি হয় সেটা মাটির মতো হইতে হবে, সেটা স্ট্রাকচারটা একতারার মতো হইতে হবে। তো ওইভাবে করে এইটা এখন পর্যন্ত এইখানে নিয়ে আসছি। এখন হচ্ছে রাষ্ট্রের সম্পদ আমি তৈরি করছি, এখন রাষ্ট্র এটাকে রক্ষা করবে, সাংবাদিকরা রক্ষা করবে, কারণ সাংবাদিকরাই আমার সাথে মানে শক্তিশালীভাবে ছিল, বড় ভাইয়েরা ছিল, কিছু ঢাকার বড় বোনেরা ছিল, মানে যারা খুব বাংলাদেশে বিজনেস করে ভালো অবস্থানে আছে, তারাও সহযোগিতা করেছে, মানে অসম্ভব ভালো একটা সহযোগিতা করার কারণে আমরা এই যে রূপটা এখন এটা একটা ডিসিপ্লিনে নিয়ে আসা দরকার। এখন সাধু প্রচুর লোক আসে প্রতিদিন, তারা তো সাইজি সম্পর্কে কম এটা জানে। যখন এইটা প্রথম যে 2006 সালে যে এখানে সাধু সংঘ হলো, সেই সাধু সংঘটা কেমন ছিল? হয়েছে এই সাধু সংঘটা সাধুগুরুকে দেখে যে ভক্তি দিতে হয়, ওই ভক্তি দেওয়াটা আমি সহজভাবে ভক্তি দেওয়া শুরু করি, কিন্তু লোকজন এটা খুব খারাপ চোখে দেখা শুরু করলো। ওই যে ভয়, মানে মানুষকে ভজনা করা যাবে না, কিন্তু মানুষকেই ভজনা করতে কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ বলছে মানুষকে, আদমকে ভজনা করো তুমি। তখন তো ওই আজাজিল ফেরেশতা, সে তো ভজন করে নাই, না করার কারণে শয়তান হইল। তো মানুষকে ভজনা, সাইজির গানে আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। তো এই গানগুলো আমার তখন এই যে মানুষকে ভজনার জন্য, তখন ওই যে প্রথম সাধু সঙ্গের এই রূপটা, যখন গান গাচ্ছে সাধুরা, মনে হচ্ছে একটা স্বর্গের ভিতরে সাধুরা গান গাচ্ছে এই আখড়াতে, আমাদের আখড়াতে। ওই সাধু সংঘটার প্রথম সাধু সংঘটা
এত ভাল লাগলো। তারপরে আর পিছনের দিকে আমি আর মানে তাকাই নেই। আমি শুধু কাজ করেছি, আমি জানি পিছন থেকে কেউ মেরে ফেলতে পারে, কেউ গালি দিতে পারে, কিচ্ছু করার নেই। কিন্তু আমার যে মানে একটা শক্তি, একটা চিন্তা, মানে সাংবাদিকতার যে একটা শক্তিটা ভালো কাজে লাগানো যায়। এখন আবার অনেক গ্রামের অনেক মানুষ সহযোগিতা করে আসে আমাদের এখানে। সিকিউরিটি গার্ড বানাইলাম এবার, এইটাও একতারা। এটার গেটের যে স্ট্রাকচার সেটাও একতারা, এবং এইটার উপরে যে এইভাবে আরেকটা একতারা উঠবে, একতারার আদলে গেটটা তৈরি হচ্ছে। এইটা এই যে আপনার দেখেন প্রথম ওই যে ইয়েগুলো, তো এই গেটটা তৈরি করে এখানে এখান দিয়ে রাস্তা, এটা কাঁচা রাস্তা ছিল, যেখান থেকে আসছেন না পুরো কাঁচা রাস্তা ছিল। এই রাস্তাটা ভিতর দিয়ে ঢুকবে আখড়াবাড়ির ভিতর দিয়ে। আখড়াবাড়ি দিয়ে ভিতর দিয়ে ঢুকলে তো আর এই মানে আশ্রমের আর ইয়েই থাকবে না, মানে এটা যে প্রকৃতির রূপ, ওই রূপটাই থাকবে না, নষ্ট হয়ে যাবে। তখন এই মাটি রক্ষা করার জন্য, এই মাটিটা এত আরামের মাটি, এটাই পা দিলে মানে করেন 2 দিন হেভি শক্তি লাগে শরীরে। এই মাটিটা রাখার জন্য তখন আমি, আমার ওয়াইফ, আমার বউ বাচ্চা সহ এখানে চলে আসি, যে আমাদের উপর দিয়ে এই নিতে হবে, এই রাস্তা নিতে হবে, রাস্তা আমরা এটা দিব না এদিক দিয়ে। তখন এই রাস্তাটা আমরা আন্দোলন করি। তখন এই যে মাটিটা রক্ষার জন্য এদিকে রাস্তা, এইখানে মাটির রাখা লাগে, এটা আজীবন এইভাবে। এখানে অনেক প্রাণী আছে এই মাটির নিচে, এত প্রাণী আছে, সেই প্রাণী আমরা মারতে পারবো না, অনেক প্রাণী তো ওদিক দিয়ে মেরে ফেলছে। এখন হচ্ছে কি সাইজির আখড়াবাড়ি তৈরি হয়েছে, এখন সাইজির আখড়াবাড়িটা রক্ষা করা মূল এখন দায়িত্ব হয়ে গেছে এখন আমাদের। এখানে কতটুকু জায়গা আছে? এখানে আমি যেটুকু জানি 16 বিঘা জায়গা, টোটাল 16 বিঘা জায়গা, 16 বিঘা জায়গা। 16 বিঘা জায়গাটা পুরোটাই সাইজির নামে। একবারে ওইভাবে কিছু জায়গা তৈরি হয়েছে, আমরা এইভাবে এইখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা রাখছি, এখানে পার্কিং থাকবে। হ্যাঁ, এইভাবে পার্কিং, এই পার্কিংয়ের জায়গা নিয়ে অনেক রকমের সমস্যা হয়েছে। ওই যে ওইখানে একতারা ঘর বানাচ্ছি, আর এইটা তো আর এই বট গাছটা একতারা সেবে, কিন্তু এই প্যাটটা কিন্তু একতারা, এটা কামিনী, এটা শিউলি, মানে সবগুলার সব পলাশ, সব এইরকম জাতির গাছ লাগানো হয়েছে যেগুলো মানে পরিবেশ বান্ধব। বট গাছ এখানে 9টা বট গাছ লাগানো হয়েছে। এখন হচ্ছে প্রতি সপ্তাহে আমরা একটু বসি, গানের আসর হয়। মানে পদ্মহেমধাম শুরুর আগে থেকে আপনি এখানে, আমার জন্ম এইদিকে। সাধুর সাধনা ইট পাথরে নাই, গাছতলায়। হ্যাঁ, এই গাছতলা তৈরি করার আগে চেষ্টা করছি। হ্যাঁ, এই গাছতলা এখন প্রত্যেকটা 9টা গাছ লাগাইছি না, এরকম 9টা গাছে সাধুরা বসবে এরকম। ওই যে ওদিকে আরো গাছ আছে, বট গাছ, ওদিকে লাগাইছি। এখন হচ্ছে আস্তে আস্তে রূপটা তৈরি করব। এই যে নদী, ওদিক দিয়ে নদী, এই যে বট গাছের পেট, এটার সাথে এটা অনেক সাধুগুরু বলে যে না, সাইজির 3000-4000 গান। আমকে না, সাধুগুরুর কথা অনুযায়ী সাইজি তো 115 বছর সম্ভবত জীবনযাপন, 116 বছর 116 বছর ভিতরে 100 বছরেই সেই বাণী রচনা করছে। 100 বছর একজন সাধক, সে তো মানুষটা, সেই সাধক, যে সাইজি 100 বছর, মানে তার কত হাজার বাণী হইতে পারে। আমরা আপনার থেকেও শুনছি লোকজন থেকে 15 থেকে 20,000। আমাদের দেশের এখনকার মহাজন যারা আছে, এই যে বর্তমানে, তারা 50-60 বছর বাঁচে, তারাই 10,000 লিখে ফেলছে, 15,000 লিখে 10,000। তো সাইজি তো কথায় কথায় সাইজির বাণী ছিল, কথায় সাইজির বাণী ছিল। হয়তো লিপিবদ্ধ নাই, হ্যাঁ, কারো মানুষের মনে আছে, ওই যে সাধুদের মনে আছে, ওইগুলো তো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আপনি বলছিলেন যে সাইজির অনেক খাতা, অনেক সাধুরা এমন ভালোবাসছেন যে কবরে পর্যন্ত এই সাইজির গানের খাতা সহ নিয়ে চলে গেছে, যেটা আপনি বলছেন। আবার আখড়াবাড়ি থেকে ধরেন রবীন্দ্র বিশ্বভারতীতেও সাইজির, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, সংগ্রহ করা ছিল। হ্যাঁ, তো সেগুলো এখন সাইজিকে নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালনের আখড়াবাড়ি, এইটা সাধু এখন তৈরি করা হয়েছে। এখন এইটা রক্ষা করাটা খুব কঠিন। এটা আমরা প্রশাসন মিলে এটাকে রক্ষা করতে হবে। এই যে একটা বট গাছ দেখছি, এটাও কি? হ্যাঁ, এটা পরে এরকম অনেকগুলো বট রোপণ করে এখানে। এগুলো পরে মাটি দিয়েই করবো আস্তে আস্তে। এইরকম 9টা বট গাছ এখানে আছে। হ্যাঁ, এরকম 9টা বট গাছ। এই বট গাছগুলোই প্রাণ এখন আমাদের। ওই নদীর পাড়েও আরো 4টা আছে এরকম বট গাছ, অনেকগুলো। এইগুলো আপনার কেমন লাগে? আপনার নিজে হাতে করা গাছের, আমি যখন সাধুরা এসে যখন তার অপার সাঁইজিকে স্মরণ করে, প্রকৃতিকে বন্দনা করে, অপার সাঁইকে খুঁজে পেরে, তখন আপনার কেমন লাগে? মানে এই আনন্দ আত্মহারা। হ্যাঁ, এত আনন্দ লাগে যে আসলে সাইজি বলি, ধন্য বলি, আসলে তুমি ধন্য।
ধন্য ধন্য বলে আমাদের এই জায়গা তৈরি করে দিয়েছে। এই এই আমি যখন ঢাকায় থাকি বা অন্য জায়গায় থাকি, তখন এদের সাথে আমি কথাও বলি যে কোন গাছটা কি অবস্থায় আছে। হ্যাঁ, মানে এইখানে আমরা বসে থাকি, যে পাখি, প্রচুর পাখি আসে, পাখিরা লালন সাইজির গান শোনে। একদম চুপচাপ বসে এখানে প্রচুর পাখি আসে, পাখিরা গান শোনে লালন ফকিরের। যখন গান শুরু হয়, মানে অধিবাসের আগমনী যখন শুরু হয়, হ্যাঁ ওরাও মুগ্ধ হয়। তো এখন হয়েছে কি, এখন পরিবেশ মানে শব্দ দূষণ, আমরা তো আসলে এই শব্দ দূষণ সম্পর্কে খুব কম জানি হিসাবে। তো সাইজির জায়গাটা এখন শব্দ দূষণ যে কিভাবে কমানো যায়, ওইটা আমরা একটু চিন্তা করবো আর কি এখন। হ্যাঁ, শব্দ দূষণ কিভাবে কমানো সম্ভব হয়। তুমি ডোবায়ে ভাসাইতে পারো